আমাদের আজকের লেকচার চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতির উপর লেকচার 2 এবং আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে শিখব। সংখ্যা পদ্ধতির রূপান্তর অ্যাকচুয়ালি কয় ধরনের পাওয়া যায়? আমরা সাধারণত সংখ্যা পদ্ধতির টোটাল 12 ধরনের রূপান্তর দেখতে পাই। ওকে, তো এই 12টা রূপান্তরের মধ্যে আমরা 3টা টেকনিকে 12টা রূপান্তর শিখে ফেলবো। হ্যাঁ, এবং এই 3টা খুব ইজি টেকনিক, যদি মনোযোগ দিয়ে খেয়াল করো কোনো ব্যাপারই না। তবে আজকে একদিনে 12টা রূপান্তর আমরা শিখবো না, আমরা আজকে শিখবো 6টা, আগামী ক্লাসে ইনশাল্লাহ শিখবো 6টা, এবং এই 6টা রূপান্তর আমরা 2টা টেকনিকে করতে পারবো। তো আমরা একটু দেখি একটু কি কি জিনিস আছে আমাদের এখানে। প্রথমে আমরা একটু দেখব যে ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল এবং ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, এই 3টা রূপান্তর করা যায়, মানে ডেসিমাল থেকে অন্য যে কোনো পদ্ধতিতে যাওয়া যাবে। এটাকে আমরা বলি হচ্ছে টেকনিক 1। সংক্ষেপে আমি কি এটাকে বলতে পারি ডি টু হব। ডি মানে হচ্ছে ডেসিমাল, ও মানে হচ্ছে অক্টাল এবং এইচ মানে হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে আমি সংক্ষেপে এটাকে বলতে পারি ডি টু হব, রাইট? আচ্ছা, দেন পরে যেটা সেটা যদি খেয়াল করো, টেকনিক 2। এখানে আমরা যেটা করেছিলাম, হ্যাঁ 1 2 3 মানে ডেসিমাল থেকে আমরা অন্য যে কোনো পদ্ধতিতে গিয়েছিলাম। টেকনিক 2 এর উল্টোটা, মানে বাইনারি, অক্টাল, হেক্সা, এগুলো থেকে আমি আবার ব্যাকে আসবো, ডেসিমালের কাছে আসবো। এটা হচ্ছে রুলস নাম্বার 4 5 6। তাহলে রুলস নাম্বার 4 কি হবে? বাইনারি টু ডেসিমাল। 5 কি হবে? অক্টাল টু ডেসিমাল। 6 হবে হেক্সাডেসিমাল টু ডেসিমাল, মানে অন্য যে কোনো পদ্ধতি থেকে ডেসিমালে আসবো। এইটাকে আমরা সংক্ষেপে বলতে পারি কি হপ টু ডি, মানে এইচ এ হচ্ছে হেক্সা, এইচ ফর হেক্সা, অক্টাল হচ্ছে ও এবং বাইনারি হচ্ছে 2। এগুলো থেকে আমি যাব হচ্ছে ডেসিমালে। সো আমি হব টু ডি, এটাও বলতে পারি রুলস। ওকে, সো আমাদের এই টেকনিক 2টাতে আমরা 6টা নিয়ম শিখবো। খেয়াল করো, ডেসিমাল থেকে অন্য সকল পদ্ধতিতে গেলাম, আবার অন্য সকল পদ্ধতি থেকে ডেসিমালে আসলাম, মানে ডেসিমালের সাথে যত ধরনের রূপান্তর আছে সেগুলো কিন্তু আমাদের শেষ এই 6টা নিয়মে। ডেসিমালের মধ্যে আর কোনো রূপান্তর নাই। এখন রূপান্তর আছে কাদের মধ্যে? খেয়াল করো, বাইনারি থেকে অক্টাল। আমরা যদি টেকনিক 3 দেখি, কি কি আছে? অক্টাল থেকে বাইনারি একটা রূপান্তর হতে পারে, বাইনারি থেকে অক্টাল একটা রূপান্তর হতে পারে, রুলস নাম্বার 7, রুলস নাম্বার 8। আবার কি কি হতে পারে? রুলস নাম্বার 9, হেক্সাডেসিমাল থেকে বাইনারি হতে পারে, বাইনারি থেকে হেক্সা হতে পারে, এটাও হতে পারে। আর কি বাকি থাকে বলো তো? মোটামুটি তো আমাদের 10টা এখানে শেষ, আর আছে 2টা। কার কার মধ্যে সম্পর্ক বাকি দেখো, অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল। সো এই গেছে আমাদের টোটাল 12টা রূপান্তর। সো এই 12টা রূপান্তরকে আমরা 3টা টেকনিকে শিখবো। আমরা আজকের ক্লাসে টেকনিক 1 and 2 দেখবো। সো আমি টেকনিক 1টা দিয়ে আজকে শুরু করছি। খেয়াল করো, টেকনিক 1, ডেসিমাল টু হেক্সা অক্টাল বাইনারি, মানে ডি টু হব। তাহলে আমি যদি ডেসিমাল থেকে বাইনারিতে যেতে চাই, আমার কাজ কি হবে? আমার কাজ হবে পূর্ণাংশ, যেটা ডেসিমালে, যেটা ইন্টিজার শব্দের অর্থ হচ্ছে কি পূর্ণাংশ, আর ফ্লোটিং পয়েন্টের অর্থ হচ্ছে ভগ্নাংশ। আমরা ডেসিমাল থেকে যাব বাইনারিতে, এবং আমরা জানি যে প্রত্যেকটা সংখ্যার 2টা অংশ থাকে, একটা পূর্ণাংশ থাকে, একটা ভগ্নাংশ থাকে। যেমন ধরো তুমি যদি লেখো 57.25, এর মধ্যে 57টা কি পূর্ণাংশ, 0.25 কি ভগ্নাংশ। তাহলে আমাকে যদি ডেসিমাল থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হয়, বাইনারিতে যেতে হয়, তাহলে এটার পূর্ণাংশ এবং ভগ্নাংশের জন্য আমি আলাদা আলাদা 2টা কাজ করব। একটু এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বোঝাই। ধরো তুমি তোমার বাসায় রাতে ডিনার করো রাত 9টার দিকে, তুমি কোনো একটা রিলেটিভসের বাসায় গেলা। এখন তারা তাদের বাসায় রাতে ডিনার যদি 8টার দিকে করে, তুমি কি বলবা যে না আমি 9টার দিকেই করব? তুমি তো অবশ্যই সেখানে গেলে তাদের নিয়ম মেনেই তোমার চলতে হবে, তাই না? তাহলে আমরা যখন ডেসিমালে আছি, ডেসিমাল থেকে যদি আমাদের বাইনারিতে যেতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? বাইনারি নিয়ম মেনেই চলতে হবে। নাও কোশ্চেন ইজ যে বাইনারি নিয়মটা কি? বাইনারি নিয়ম হচ্ছে, বাইনারিতে টোটাল কয়টা উপাদান পাওয়া যায়? তোমরা সবাই জানো যে বাইনারিতে মাত্র 2টা উপাদান আছে, একটা কি 0, একটা হচ্ছে 1। মানে এই সকল সংখ্যা বাইনারিতে যদি রূপান্তর করি, সবগুলো সংখ্যা কি 0 1 এর মধ্যে হইতে হবে। সো আমি সেটা কিভাবে পাবো? সেটা পাওয়ার জন্য আমার কি করতে হবে? দশমিক থেকে যখন বাইনারিতে যাব, মানে ডেসিমাল থেকে যখন বাইনারিতে যাব, এই সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করতে হবে, পূর্ণাংশগুলোকে 2 দ্বারা ভাগ করতে হবে, ভগ্নাংশগুলোকে 2 দ্বারা গুণ করতে হবে, এবং গুণ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো। আমি ম্যাথটা করলে তোমাদের আরো ক্লিয়ার হবে এবং তুমি এক দেখায় বুঝতে পারবে। আমি জাস্ট নিয়মটা তোমাদের সাথে বলতেছি কি কি করতে হয়। একই রকম ভাবে যদি ডেসিমাল থেকে যদি আমি অক্টালের দিকে যাই, তাহলে পূর্ণাংশকে 8 দ্বারা ভাগ, ভগ্নাংশকে 8 দ্বারা গুণ। খেয়াল করো, এই 8 2 এগুলো আসলে কি? এগুলো বাইনারি ভিত্তি না? 2 কি বাইনারি ভিত্তি, অক্টালের ভিত্তি কি 8 এবং হেক্সা ভিত্তি কি 16। মানে আমি একটা পদ্ধতি থেকে, মানে ডেসিমাল থেকে যখন বাইনারি দিকে যাব, এই বাইনারি ভিত্তি দ্বারা ভাগ এবং গুণ করব।
আবার ডেসিমাল থেকে অক্টালে গেলে অক্টালে ভিত্তি দ্বারা ভাগ এবং গুণ করব। ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে গেলে অ্যাজ ইট ইজ আমরা আবার হেক্সার যে ভিত্তি 16 এটা দ্বারা ভাগ এবং গুণ করব। সো এই হচ্ছে আমাদের মোরাল, যে ডেসিমাল থেকে অন্য পদ্ধতিতে গেলে ভাগ ও গুণ। এখন আমরা ম্যাথে ঢুকে যাই, তাহলে আমাদের বুঝতে ইজিয়ার হবে। 1 নম্বর রুলসে আমরা যাব ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয়। সো খেয়াল করো, এখানে আমরা একটা নাম্বার ধরে নিচ্ছি, ধরো সাপোজ 29.375। ধরো এটা হচ্ছে আমাদের একটা দশমিক সংখ্যা, বলছে এই সংখ্যাটা থেকে বাইনারি পদ্ধতিতে যেতে হবে। আমরা এখনো জানি না বাইনারি পদ্ধতিতে কত হবে, সো আমরা এটাই এখন নির্ণয় করব। সো খেয়াল করো, এই অঙ্কটার দুইটা অংশ আছে না, প্রথম অংশটা কি পূর্ণাংশ। সো আমরা পূর্ণাংশ নিয়ে একটা আলাদা কাজ করব এবং ভগ্নাংশ নিয়ে আলাদা কাজ করব। সো পূর্ণাংশের কাজটা কি আমরা আগের রুলস থেকে একটু দেখি। ডেসিমাল থেকে বাইনারিতে যেতে হলে পূর্ণাংশকে কি করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে, রাইট? তাহলে আমরা এই যে 29, এটা হচ্ছে পূর্ণাংশ, এটাকে আমরা কত দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করব। তাহলে খেয়াল করো, 29কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগফল কত হবে? আমি এই পাশে সাইড নোট লিখছি। ধরো 29 যদি 2 দ্বারা ভাগ করি, 14 বার যাবে, 28 হবে, ভাগশেষ হবে কত, 1। খেয়াল করো, এটা হচ্ছে ভাগফল 14 আর এটা হচ্ছে ভাগশেষ। তাহলে আমার ভাগফল যেটা আমি সেটা নিচে লিখব, এবং যেটা ভাগশেষ এটাকে আমি শেষে লিখব, হাইফেন দিয়ে শেষে লিখব, এটা কিন্তু মাইনাস না, ঠিক আছে? খেয়াল করবে এটা। তাহলে এটা কিভাবে করলাম, যে 29কে 2 দ্বারা ভাগ করলাম, 14 পাইলাম ভাগফল, ভাগশেষ পাইলাম 1। আরেকভাবে এটাকে মনে রাখা যায়, 2 তো এখানে ফিক্স, 2 দ্বারাই ভাগ করতে হবে। এই দুইটাকে গুণ করে উপরেটা বানাইতে হবে। সো এই দুইটাকে গুণ করলে কত হয়, 14 দিয়ে 28, উপরে আছে কত, 29, 1 কম আছে, এই যে পাশে 1। সো তুমি যেইভাবে ইচ্ছে এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা, কিন্তু যদি আমি এটা ক্যালকুলেটরে করি, তাহলে তো আমার 14 ভাগফল আর ভাগশেষ আলাদা আলাদা আসবে না, তখন কি আসবে সেটা হচ্ছে বিষয়। আমরা একটু দেখি, যে যদি আমরা 29 এটাকে আমরা ভাগ করি 2 দ্বারা, ক্যালকুলেটরে আসবে 14.5, রাইট? সো আমরা এখান থেকে পাবো 14.5। এবার তুমি খেয়াল করো, এই 14.5-এর মধ্যে 14টা কি পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাটাকে জাস্ট এখানে বসাই দিবা। তাহলে বসাইলে তুমি এই দুটো গুণ করো, 14 দিয়ে 28, উপরে আছে 29, কত কম 1, এই যে পাশে 1 লিখলাম। আচ্ছা, দেন আমরা আবারও কি করব, আবার আমরা ভাগ করব, এটাকে 2 দ্বারা ভাগ করব। সো আমরা আবার যদি ভাগ করি তাহলে কত হয় দেখো, 14কে 2 দ্বারা ভাগ করলে 7 বার যাবে, তাই না? তাহলে কত হবে, 7 দুগুণ 14। দ্যাট মিনস আমার এখানে ভাগশেষ হবে কত, 0। তাহলে আমি এখানে বসাই ভাগফল 7 এবং ভাগশেষ 0। স্টুডেন্টরা যে ভুলটা বেশিরভাগ জায়গাতে করে, এই যে এখানে আমি 28 লিখছি না, সে ভুলে এখানে 28 লিখে দেয় 14-র জায়গায়, এই একটা ভুল করে। সো আরেকটা ভুল করে হচ্ছে ভাগফল আর ভাগশেষকে অল্টার করে ফেলে। সো এটাও করা যাবে না, এগুলো মাথায় রাখবে, ভাগফল নিচে ভাগশেষ শেষে। আর এখানে আমি কি বসাবো, ভাগফল বসাবো। এই যে এই 28 বা এই যে এই 14, এগুলো বসানো যাবে না, এখানে বসাবো ভাগফল। আচ্ছা, দেন আমি যদি ক্যালকুলেটর করি, এই মানটা যদি ক্যালকুলেটর করতাম তাহলে কি হইতো, তুমি একটু মনে করে দেখো তো। 14/2 সরাসরি আসতো 7, সরাসরি 7 আসার অর্থ কোনো দশমিক আসে নাই, মানে এটাই কি একটা ভাগফল। আর কিছু দশমিক নাই অর্থ হচ্ছে ভাগশেষ হচ্ছে 0। এই জন্য আমি এখানে ক্যালকুলেটরে দেখো ভাগশেষ 0 বসাইতে পারি চোখ বন্ধ করে। আর হাতে কলমে তো করলে পারে, তবে হাতে কলমে করাটা তো অনেক লেন্দি প্রসেস হবে, তোমাদের অনেক ফাস্ট করতে হবে ম্যাথগুলো। দ্যাটস ওয়াই ক্যালকুলেটরের ব্যবহারটা আমরা একসাথে শিখতেছি। সো আবার যদি আমরা এটাকে 2 দ্বারা ভাগ করি, তাহলে আমি কত পাবো, 7কে 2 দ্বারা ভাগ করলে খেয়াল করো তো, 3 বার গেলে হবে 6, 3 দুগুণ 6, আর ভাগশেষ হবে 1। তাহলে আমি এখানে বসাবো 3 এবং ভাগশেষ হবে 1। এটা ক্যালকুলেটরে করলে কত আসতো, 3.5 আসতো না? তাহলে আমি এখানে 3 বসাবো হচ্ছে ভাগফলে, 0.5-এর জন্য আর কিছু বসাইতে হবে না, এই দুটোকে গুণ করো, 3 দুগুণ 6, উপরে আছে 7, 1 কম, এই যে পাশে 1। ঠিক আছে? সো এইভাবে মনে রাখতে পারো। আবার যদি আমরা ভাগ করি 2 দ্বারা, তাহলে 2 3-এর মধ্যে কতবার যাবে দেখো, 2 3, 2 3-এর মধ্যে একবার যায়, একবার গেলে হয় 2 1-এ 2, ভাগশেষ হয় কত, 1। তাহলে আমার 1 হচ্ছে ভাগফল, এই যে 1 ভাগফল, আর এই 1 হচ্ছে ভাগশেষ। তাহলে আমি পাশে আরো 1 লিখছি ভাগশেষ। দেন আমি আবারও ভাগ করব 2 দ্বারা, তাহলে কত হয়। এখন যদি আমি ভাগ করতে চাই, এটাকে আর ভাগ করা যায় না, কারণ এখানে যেটা ভাজক, মানে ভাজক মানে কি, যে ভাগ করে, তাই না? যেমন গায়ক মানে কি, যে গান গায়। তাহলে ভাজক কি, যে ভাগ করে। এই যে ভাগ করে কি, এখানে 2, কাকে ভাগ করে, এই 1কে। 1 কি ভাজ্য, তো যাকে ভাগ করে সে তো ছোট, যে ছোট তাকে আর ভাগ করা যাবে না। তো একবারও ভাগ করতে পারবে না, মানে কি এটার ভাগফল 0।
আর এটাকেই তো ভাগ করতে পারো না এই এককে, তাহলে এই একই নামবে ভাগশেষ আকারে, সেটা হবে 1। তাহলে আমাদের রেজাল্ট হবে ভাগফল 0 এবং ভাগশেষ 1। দ্যাট মিনস আমি যদি একটু মার্ক করে দিই এখানে, দ্যাট মিনস এই এককে আমরা ভাগ করতে পারি না, এই একটাই ভাগশেষ আকারে এই পাশে চলে আসছে। বুঝতে পারছো? এখন দেখো এখানে কিন্তু 0 আসছে, সো আমি আর কোনো ভাগ করব না, কারণ 0কে আর ভাগ করার মধ্যে কিছুই থাকে না। তো এখান থেকে দুইটা বিষয় লক্ষণীয়, যে আমাদের ভাগের নিয়ম কি, যে আমরা ভিতরের মানটাকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল ভিতরে রাখবো, ভাগশেষটাকে শেষে পাঠিয়ে দিব, কন্টিনিউয়াস এভাবে ভাগ করবো। এটা হচ্ছে একটা নিয়ম। দ্বিতীয় নিয়মটা কি বুঝলাম, যে যখন যেটাকে ভাগ করতে হয় সেটা যদি ছোট হয়ে যায়, মানে বাইরেরটা থেকে যদি ভিতরেরটা ছোট হয়ে যায়, তাহলে আমরা আর ভাগ করতে পারবো না। ভাগ করতে না পারার অর্থ ভাগফল 0, আর যাকে ভাগ করতে পারি নাই সেই ভাগশেষ আকারে চলে আসবে। ওকে, আচ্ছা এবার বলো তোমরা সবাই একটু মাইক্রোফোনটা আনমিউট করো। এইখানে কেউ না বুঝতে পেরেছো কিনা বা কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে জানাও। স্যার সমস্যা নেই। ক্লাসে স্যার রেসপন্স না করলে আমার তো বোঝা কঠিন, তাই না? আমি কিন্তু কারো ওই যে ওভার দ্য ফোন মনের ভাষা বুঝতে পারি না, তাহলে কি আমাকে বলতে হবে, তাই না? স্যার সমস্যা নেই। আচ্ছা, যাক, বাকিরা মনে হয় কোথাও মানত টানত করছে, মাইক্রোফোন আনমিউট করবেই না। কিন্তু এটা করলে হবে না, তোমাদের ক্লাসে রেসপন্স করতে হবে। রেসপন্স করলে, যেমন এই এখন আমার কাছে মনে হচ্ছে যে বাকিরা হয়তো ক্লাস করছে না, হয়তো জয়েন করে বসে আছে, আমার কাছে মনে হতে পারে না, কারণ আমাকে রেসপন্স করতে হবে তো। ওকে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এইখানে যেটা ভাগের যে নিয়ম সেটা কিন্তু আমরা দেখলাম। সো আমরা ভগ্নাংশ পার্টের জন্য করব, লিখে নিচ্ছি ভগ্নাংশ। আচ্ছা, আমাদের নিয়মটা কি ছিল খেয়াল করো, দশমিক থেকে বাইনারিতে যেতে হলে ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করতে হবে, এটা হচ্ছে আমাদের নিয়ম ছিল। তাহলে আমরা এখন এই যে দশমিকের যেটা পূর্ণ সংখ্যা সেটাকে তো ভাগ করছি, এখন যেটা ভগ্নাংশ মানে 0.375 এটাকে আমার 2 দ্বারা গুণ করতে হবে। দ্যাট মিনস 0.375 গুণ করবো আমরা 2 দ্বারা। সো এখন তোমরা একটু সাথে ক্যালকুলেটর নিয়ে বসবা ম্যাথ যখন করবো, কজ এই চ্যাপ্টারে অনেক ম্যাথ আছে, তো ক্যালকুলেটর না নিলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো আমি ক্যালকুলেটর অন করতেছি। 0.375 গুণ করবো 2 দ্বারা, কত আসবে? 0.75, রাইট? সো আমরা এখানে যদি 0.75 বসাই, 0.75, খেয়াল করো এই 0.75 মধ্যে শূন্যটা কি পূর্ণ সংখ্যা, কারণ এটা দশমিকের আগে, এবং 0.75 এটা হচ্ছে ভগ্ন সংখ্যা, তাই আমরা একটা ডিভাইডার লাইন করলাম, করে শূন্যটাকে দশমিকের আগে পাঠিয়ে দিছি এবং 0.75টাকে লাইনের ভিতরে রাখছি। আমরা আবার এটাকে 2 দ্বারা গুণ করব, তাহলে কত পাবো খেয়াল করো, আমরা এটাকে আবারও 2 দ্বারা গুণ করছি, তো রেজাল্ট আসবে হচ্ছে 1.5। তো আমরা এখানে আবার এই একটাকে এই লাইনের বাইরে রাখবো, 0.5টাকে ভিতরে রাখবো, আবার আমরা এটাকে গুণ করব 2 দ্বারা। এখন কি হয় দেখি, গুণ 2, রেজাল্ট আসবে কত? 3। আর এই 3টা যখনই আসবে মনে করবে তোমার অ্যান্সার ভুল। কেন? কারণ হচ্ছে তুমি এখানে বা আমরা এখানে কি কাজ করলাম, আমরা 1.5কে 2 দ্বারা গুণ করলাম। এটাই যে তোমরা যদি এখন মাইক্রোফোন অন রাখতা, ক্যালকুলেটরটা নিয়ে বসতে, আমি সবাইকে জিজ্ঞেস করে করে আমি লিখতাম, তাহলে দেখতে তোমার হাতে যদি তুমি ভুলটা করো তাহলে তুমি বুঝতে যে আচ্ছা এটা করা যাবে না। এখন আমি ভুল করে তোমাদেরকে দেখাইলে সেটা তোমার জন্য কখনোই প্রপার লার্নিং না। আমি তো তুমি যখন তোমার হাতে করবে তখন হচ্ছে এটা তোমার জন্য প্রপার লার্নিং হবে। আচ্ছা যাই হোক, আমি চেষ্টা করতেছি যেন আমি তোমাদেরকে ভাবে বুঝাইতে পারি। সো এখন 1.5কে আমরা 2 দ্বারা গুণ করবো, এবং বেশিরভাগ স্টুডেন্ট এই কাজটাই করে। যেহেতু আমি অনেক লম্বা সময় ধরে পড়াচ্ছি, আমি জানি স্টুডেন্ট আসলে কোথায় কোথায় ভুল হয়, এবং আমি কিন্তু তোমাদের হাতে কলমে সেই ভুলগুলো ধরায় দিচ্ছি। সো যদি এরপরও ভুল করো তাহলে ব্যাপারটা কিন্তু খুব দুঃখজনক। সো খেয়াল করে এখানে, সো 1.5কে 2 দ্বারা গুণ করলে 3 হবে, সেটা কেন ইনকারেক্ট? 1.5-এর মধ্যে এই একটা কি, একটা তো নিজেই একটা পূর্ণ সংখ্যা। আমরা কাকে নিয়ে কাজ করতেছি? ভগ্নাংশ নিয়ে, মানে আমাকে যতবারই গুণ করতে হবে এই লাইনের ভিতরে যারা আছে, মানে যেটা ভগ্নাংশ, শুধুমাত্র তাকেই গুণ করতে হবে। তাহলে আমাদের গুণটা কেমন হবে সেটা দেখো, সবকিছু আমি কেটে দিচ্ছি। 0.5 × 2, গুণটা এক্স্যাক্টলি হবে এরকম, 0.5কে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে আসবে 1। সো এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যান্সার। সো আমাদের রেজাল্টটা কি দাঁড়ায়? রেজাল্ট আসে হচ্ছে 1। সো রেজাল্ট যদি 1 আসে, এই 1-এর অর্থ কি বলো তো? এটা পূর্ণ সংখ্যা না ভগ্ন সংখ্যা? এটা ডেফিনেটলি কি একটা পূর্ণ সংখ্যা,
কারণ এরপরে কোনো পয়েন্ট নাই, দশমিক বা ফ্র্যাকশনাল কোনো পার্ট নাই। সো একটা পূর্ণ সংখ্যার পরে চাইলে আমি দশমিক দিয়ে শূন্য শূন্য দিতে পারি, কিন্তু তাতে মানের কোনো পরিবর্তন হয় না। লাইক তুমি যদি কখনো রিচার্জ করো, ধরো 100 টাকা ফোনে রিচার্জ করছো, তাহলে 100.00 দেখায় না, এই দশমিক শূন্যর কোনো ভ্যালু নেই, এটা অ্যাকচুয়ালি উজ্জ্ব থাকে। তো আমরা একই রকমভাবে এক যেহেতু আসছে রেজাল্ট, আমি একটা এখানে রাখলাম, আর দশমিকের পরে কিছু নয়, আমি চাইলে এখানে 0.00 দিতে পারবো, তাতে মানের কোনো পরিবর্তন হবে না। ওকে, আর এটা আমাদের দিতেই হবে, কারণ যে আমি যদি এটা দেই তাহলে বোঝানো হচ্ছে যে এখানে আর গুণ করে লাভ নাই। আর যদি আমি 0.00 না দেই তাহলে একটা ব্ল্যাঙ্ক স্পেস থাকে, যেটা অ্যাকচুয়ালি কিছু মিন করে না। তাহলে আমরা যখন এখানে 0 পাচ্ছি আমাদের কাজ শেষ, এখানে আমরা 0 পাইছিলাম আমাদের এখানেও কাজ শেষ। সো নাও এখন আমাদের অ্যান্সারটা কীভাবে লিখবো? সো আমি আগে আমাদের মেইন ভ্যালুটা একটু লিখে নেই। মেইন ভ্যালুটা ছিল 29.375 দশমিক মান। এটা থেকে যখন বাইনারিতে গেলাম, খেয়াল করো এইখানে অ্যান্সার কোনগুলো। এখানে অ্যান্সার হবে আমাদের যে শেষের যে ভাগশেষগুলো আমরা রাখছিলাম, এই যে পার্টগুলো, এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। আর এইখানের যে অ্যান্সার, এগুলো হচ্ছে এই যে পার্ট, এই অ্যান্সার। তাহলে আমাদের এখানে অ্যান্সারগুলো আমরা লিখবো কিভাবে? যদি আমি এখানে একটা লম্বা লাইন টানি, এখানেও আমি একটা লাইন টানি, নিয়মটা হচ্ছে এই মানগুলোকে নিচের দিক থেকে উপরের দিকে সাজাতে হবে। মানে এই মানটা হচ্ছে MSB, আর এই মানটাকে বলা হয় LSB। MSB এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং LSB অবশ্যই যেহেতু এটা মোস্ট হয়েছে, এটা হবে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। মানে কি, সব থেকে সিগনিফিকেন্সি ভ্যালু নিচেরগুলোর এবং উপরগুলোর সিগনিফিকেন্সি কম। আচ্ছা, এটা আসলে কিভাবে আসছে MSB LSB সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আগে আমি সাজাই, যেহেতু নিচের দিক থেকে উপরের দিকে যেতে বলছে। সো আমরা সাজাই নিয়ে আগে আমাদের ম্যাথটা। সো আমাদের রেজাল্ট কি দাঁড়ায়? 1 1 1, নিচের দিক থেকে সাজালো 1 1 1 0 1। সো এটাই লিখবো 1 1 1 0 1। 29-এর পরিবর্তে আমরা এই মানটা পাইলাম, দশমিকের দশমিক বসাবো। এখন কি ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের এইখানে কি হবে? আমরা পূর্ণাংশে যেভাবে ধরলাম নিচে MSB উপরে LSB, ভগ্নাংশ তার অপোজিট। ভগ্নাংশ হচ্ছে উপরে MSB, নিচে হচ্ছে LSB। তাহলে এখানে আমাদের অ্যান্সারগুলো যদি সাজাইতে চাই, রেজাল্ট দ্বারায় 0 1 1। তাহলে লেখো 0 1 1, এটা হচ্ছে আমাদের বাইনারি মান। নাও তোমার এখন প্রশ্ন হতেই পারে যে স্যার MSB আর LSB আসলে কিভাবে আসলো, বা এটা কি কি মিন করে অ্যাকচুয়ালি। ধরো তুমি কোনো একটা বাজারে যেয়ে বা যে কোনো একটা শপিং মলে যে তুমি একটা ড্রেস কিনলা, যে ড্রেসের ভ্যালু ধরো 3297। এখন তুমি বলো তো, এই যে একটা সংখ্যা, এই সংখ্যার মধ্যে কার সিগনিফিকেন্সি সব থেকে বেশি? কেউ বলতে পারবে? আনমিউট করে বলো। 3-এর। হ্যাঁ, এক্স্যাক্টলি। অনেকে ভাবতে পারে যেহেতু এখানে 9 সব থেকে বড় অঙ্ক, মনে হয় 9-এর সিগনিফিকেন্সি বেশি, কিন্তু না, 9 ডিজিট হিসেবে বড়, কিন্তু সিগনিফিকেন্সি বেশি হচ্ছে 3-এর। বিকজ সে কি হাজারের ঘরে আছে, একক দশক শতক সহস্র যেটা, বা হাজার। আর সব থেকে সিগনিফিকেন্সি কম কার? 7-এর, সে এককের ঘরে আছে। তাহলে এটা কি মোস্ট সিগনিফিক্যান্ট, এটা কি লিস্ট সিগনিফিক্যান্ট। তাহলে একই রকম ভাবে এই মানটাকে যদি আমরা শুরুতে লিখি, এটা কি মোস্ট সিগনিফিক্যান্ট, এই নিচের থেকে উপরে গেলে এটা শেষে চলে আসে, তাহলে এটা কি হবে? লিস্ট সিগনিফিক্যান্ট। ক্লিয়ার? এগুলো আমাদের মোস্ট এবং লিস্ট। একই রকম ভাবে ভগ্নাংশেরও প্রথমটার ভ্যালু সব থেকে বেশি হয়, পরেরগুলোর ভ্যালু কম হয়। তাই প্রথমটা হচ্ছে মোস্ট, এই উপরেরটা, আর পরেরগুলো হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট। ওকে, আচ্ছা, এই প্রপার ম্যাথে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে বলতে হবে। না স্যার, কোনো প্রবলেম নাই। ওকে ফাইন। আমরা যদি এই একটা ম্যাথ বুঝি, বাকি দুইটা ম্যাথ একদম অনায়াসে করতে পারবে, এটা কোনো ব্যাপারই না। চলো আমরা বাকি দুইটা ম্যাথ করে ফেলি খুব দ্রুত। ডেসিমাল থেকে আমরা অক্টালের পদ্ধতিতে যাব। তাহলে এখন আমরা একটা ম্যাথ ধরে নেই, ডেসিমাল থেকে অক্টালের। একটু খেয়াল করো, ডেসিমাল থেকে অক্টালে যেতে হলে পূর্ণাংশকে 8 দ্বারা ভাগ, ভগ্নাংশকে 8 দ্বারা গুণ। মানে যার কাছে যাব তাকে দিয়ে ভাগ ও গুণ করব। তুমি এখান থেকে যদি ইন্ডিয়া যেতে চাও, তুমি কি দুবাই টিকিট কাটবা? অবশ্যই না, তুমি তো ইন্ডিয়ারই টিকিট কাটবা। তাহলে তুমি যেখানে যেতে চাও সেটার ভিত্তি দ্বারা ভাগ ও গুণ করতে হবে। ডেসিমাল থেকে অক্টালের জন্য আমরা এই মানটা ধরলাম 67.37। এই ডেসিমালকে এবার আমি নিব অক্টালে। সো এই মানটা ধরলে তোমাদের জন্য বুঝতে ইজিয়ার হবে।
তাহলে সেই হিসাব মতো এখন দেখো 67 ওই যদি আমি 8 দ্বারা ভাগ করি কতবার হবে, এখানে তো একই 8 বার, 8 8 64, 67 কত লাগবে 3 লাগবে। ওকে, মানে আমার এখানে 1 2 3 যেগুলো হতে পারে এটা বোঝানোর জন্যই আমি এরকম একটা ভ্যালু ধরলাম, কারণ অক্টালে আমি যেহেতু অক্টাল পদ্ধতিতে যাব, অক্টালে তো 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা, মানে এই 2 3 এগুলো ইনক্লুডেড, এখানে সমস্যা নেই, বাট বাইনারিতে ছিল না। আচ্ছা, এখন আমরা আবার যদি এটাকে করি 8 দ্বারা, 8 একে 8, ভাগশেষ কত হবে 0, আবার যদি করি 8 একের মধ্যে একবারও যায় না, তাহলে ভাগফল 0, ভাগশেষ হচ্ছে 1, তাহলে এটার রেজাল্ট হচ্ছে 103। সো একই রকম ভাবে যদি আমরা ভগ্নাংশটাকে নিয়ে কাজ করি, মানে 0.37, এটাকে যদি আমরা 8 দ্বারা গুণ করি, তাহলে তোমরা ক্যালকুলেটর করে নিলেও পারো, আমি তোমাদের একটু হাতে কলমে শিখাবো, কজ অ্যাডমিশন টেস্টে অনেক বেশিরভাগ ক্ষেত্রে তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। সো হাতে কলমে কীভাবে করবা, 7 গুণ 8 করলে কত হবে 56, 56 6, হাতে আছে 5, 3 8 24 আর 5 কত 29, তাহলে 29 9 এখানে দেখো দশমিকের ভিতরে 2 ঘর ছিল, 2 ঘর ফিল আপ, আর এই 2টা বেশি 2টা বাইরে, তুমি ক্যালকুলেটর করলে 2.96 আসবে, সেক্ষেত্রে তুমি 2টা বাইরে রাখবা, 0.96টাকে ভিতরে রাখবা। আচ্ছা, আমি যদি না বুঝো আমি একটু দেখায় দিচ্ছি, 2.96 সরি 0.37 ইন্টু 8, তাহলে কত আসে 2.96। সো আমার রেজাল্ট হচ্ছে এটা। সো আমি যদি এটাকে আবার আমি 8 দ্বারা গুণ করি, তাহলে আমার রেজাল্ট কি হবে খেয়াল করো, 6 কত হবে 48, 48 8, হাতে আছে 4, 8 9 কত 72, 72 আর 76, 76 6 বসাবা, আর এই 7টা বাইরে, আবার এটাকে 8 দ্বারা গুণ করবা, তাহলে আসবে 8 8 64 4, হাতে আছে কত 6, সো 6 8 কত 48, 48 আর 6 কত হবে 54, সো 54 লিখলাম, এই দশমিকটা বসাই দিলাম। আবার আমি এটাকে 8 দ্বারা গুণ করব, তাহলে আমাদের রেজাল্ট কি হবে, 4 8 32, 32 2, হাতে থাকবে 3, আবার 4 8 32, 32 আর 3 35, এই যে আমরা 35 লিখলাম দশমিকের দশমিক। আবার আমরা এটাকে 8 দ্বারা গুণ করব, তাহলে কত হবে 8 2 16, 16 6, হাতে 1, 5 গুণ 8 40, আর 1 41, তাহলে লিখলাম 41। খেয়াল করো আমরা এখানে কিন্তু অলরেডি 5 বার করে ফেললাম, তাই না? 5 বার করে ফেলার পরেও আমার কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সারটা আসে নাই। সো এই সকল ক্ষেত্রে আমরা কিভাবে অ্যান্সারটা নির্ণয় করব, 5 বার করলে তো এখানে 0 আসার কথা ছিল, এর আগে কিন্তু 0 এসেছিল, বাট এখানে 0 আসে নাই। দ্যাট মিনস আমাদের যে মানগুলো, ভগ্নাংশের মানগুলো, এগুলো 0 আসতেও পারে, নাও আসতে পারে। যদি 0 আসে তাহলে তো আমরা জানি কি করতে হবে, 0 বসাই দিব শেষ, বাট 0 না আসলে আমরা সর্বোচ্চ 4 থেকে 5 বার করব। এই ধরনের ম্যাথগুলো হচ্ছে অসীম পর্যন্ত যাবে বা ইনফিনিটি, এগুলো হচ্ছে ওই যে পৌনঃপুনিক নাম্বার শিখছো না, লাইক 10/3 করলে 3.3333 আসতে থাকে, মানে এটা শেষ হয় না। মানে এই নাম্বারটাও দেখবা ঘুরে ফিরে, তুমি যতবারই করবা ঘুরে ফিরে দেখবে আবার এই মানটা 96 একবার চলে আসছে, মানে এটা সবসময় এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে। এটার জন্য এটাকে এতবার করার প্রয়োজন নাই, তুমি যদি দেখো 4 বার বা 5 বার করবা, হায়েস্ট 4 বার করলেও এনাফ, এর মধ্যে মিললে মিলবে, না মিললে এটাই আমাদের অ্যান্সার। সো আমরা একই রকমভাবে এইখানেও ওই অ্যান্সারগুলো লিখবো। সো আমরা এইটাকে নিচের দিক থেকে উপরের দিকে উঠাবো, এটাকে কি বলবো, এটা হচ্ছে MSD, এটা হচ্ছে LSD। আচ্ছা, এটা ডি কেন, আগেরটা বি ছিল, কারণ এটা বাইনারি ডিজিট। হ্যাঁ, বি মানে কি বিট, মানে বাইনারি ডিজিট। আর এটা তো অক্টাল ডিজিট, অক্টাল ডিজিটের জন্য কি কোনো স্পেশাল নাম নেই, বাইনারির জন্য স্পেশাল নাম আছে বিট, এর জন্য ওখানে MSB হয়েছে। আর এখানে MSD লিখি কজ মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর উপরটা কি লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট। একই রকমভাবে ভগ্নাংশের ক্ষেত্রে এটা উপর দিক থেকে নিচে আসবে, সেটা হবে MSD, নিচেরটা হবে LSD। ওকে, সো আমাদের এটার আলটিমেট অ্যান্সারটা কি দাঁড়ায়, 67.37, এটা ছিল হচ্ছে ডেসিমালে, অক্টালে নিলে অ্যান্সার দাঁড়াবে, নিচের থেকে উপরে গেলে এটা হয় 103, বসাই 103 দশমিক, এটা উপর থেকে নিচে আসলে এখানে হবে 27534, সো বসাই 27534, ব্যাস আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমি এখানে ডট 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 দিয়ে দিব। সো ডট 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 কেন আমরা দিলাম, সেটা অ্যান্সার হচ্ছে যেহেতু তুমি এটা ম্যাথটা শেষ করতে পারো না, মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, তো এই ম্যাথটা চলমান ম্যাথ, এটা বোঝানোর জন্য তোমার ডট দিতে হবে। আর তুমি যদি এটা ডট না দিতে তাহলে বুঝছো যে এই ম্যাথটা এখানে ফিনিশ, বাট যেটা কারেক্ট না, এই ম্যাথটা ফিনিশড হয় নাই, দ্যাটস এখানে ডট দিতে হবে। তাহলে আমরা তৃতীয় নিয়মে যাই, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। ধরো মানটা হচ্ছে 9 2 দশমিক
3.1 এটা হচ্ছে একটা ডেসিমাল, বলছে এটা থেকে যেতে হবে হেক্সাডেসিমালে। তাহলে আমি এখানেও কি একই রকম কাজ করব, পূর্ণাংশ এবং ভগ্নাংশ নিয়ে কাজ করব। তাহলে পূর্ণাংশ যেটা আছে 9/2, এটাকে যদি আমরা ভাগ করি 16 দ্বারা। আচ্ছা, নিয়মটা একটুখানি রিক্যাপ করো। ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যেতে হলে কি করতে হবে? পূর্ণাংশকে 16 দ্বারা ভাগ, ভগ্নাংশকে 16 দ্বারা গুণ। আচ্ছা, এই ম্যাথটা আমি তোমাদেরকে করাবো, তার আগে তোমরা যেটা করো, তোমরা নিজেরা একটু খাতায় প্র্যাকটিস করো যে নিজেরা পারো কিনা। ঠিক আছে, আমাকে তোমরা অ্যান্সার দিবা। এখানে 16, এটা 92কে ভাগ করতে হবে 16 দ্বারা, যেহেতু আমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল নাম্বারে যাব। তাহলে যদি আমরা এখানে ভাগ করি, কতবার ভাগ যায়? 6 × 16 হয় 96, 5 × 16 হয় 80। এবং এটা তুমি যদি ক্যালকুলেটারে করো, তুমি তো আর সবকিছু নামটা তুমি জানবা না, এটা খুবই স্বাভাবিক। সো বেশিরভাগ ম্যাথে ক্যালকুলেটারে করতে হবে। সো তখন তুমি কি করবা? 92 করবা, ভাগ 16 দিলে আসবে 5.75। সো আমি কি কনফার্ম যে এটা ভাগফল 5। সো আমরা এখানে 5 বসাই ভাগফল। দেন 5 × 16 করলে 80 পাবা, ক্যালকুলেটারে করবা। উপর আছে কত? 92। তাহলে 92 তো কত লাগবে? 12 লাগবে। ওকে, 12। সো আমি আবারও এটাকে করব ভাগ, 16 দ্বারা ভাগ করব। সো এখন 16 দ্বারা ভাগ করলে কতবার ভাগ যাবে? 16 দ্বারা 5কে একবারও যাবে না, কারণ 5 তো ছোট সংখ্যা, 16 তো বড়। তাহলে এটা ভাগফল কি 0? একবারও ভাগ করতে পারি নাই। কাকে ভাগ করতে পারি নাই? 5কে। তাহলে এই 5ই হবে আমাদের ভাগ শেষ। সো এখানে 0 আসছে, আর কিছু করার নাই। এখন যেটা ভগ্নাংশ, সেটাকে নিয়ে কাজ করি। ভগ্নাংশ হচ্ছে 0.31। এটাকে আমার গুণ করতে হবে 16 দ্বারা। তাহলে 16 দ্বারা এটাকে গুণ করলে কত দাঁড়ায়? 4.96। তাহলে 4.96 যদি হয়, 4 হচ্ছে এখানে আমার পূর্ণাংশ, আর 0.96 এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। আবার যদি আমরা এটাকে 16 দ্বারা গুণ করি, দেখো টেকনিকটা দেখো, তুমি বারবার এটা না কেটে যেটা করতে পারো, 4.96 আসছে না, মাইনাস করবা 4। তাহলে কত হয়? শুধু ভগ্নাংশটা থেকে যায়। তুমি তো ভগ্নাংশ দিয়ে গুণ করতে চাও 16কে, এই গুণ করবা 16, শেষ। তাহলে হবে 15.36। তাহলে আমরা সেখানে লিখব 15.36। আবার আমরা এটাকে গুণ করব 16 দ্বারা। তাহলে কত আসে দেখব। আমি এবার এখান থেকে আবার 15কে বিয়োগ করে দিচ্ছি, কারণ আমার পূর্ণাংশ কোনো দরকার নেই, আমরা শুধু 0.36কে গুণ করব। গুণ 16, তাহলে আসবে 5.76। আমি এখানে বসাই 5.76। সো এটাকে আমি আবারও গুণ করব 16 দ্বারা। দেন রেজাল্ট কি হবে? মাইনাস করে দিয়ে 5 গুণ 16, 12.16। তাহলে আমরা এখানে বসাচ্ছি 12.16। আচ্ছা, আমরা অলরেডি 4 বার করলাম। এখন খেয়াল করো, 4 বার করার পর আমাদের ম্যাথটা মিলে নেয়। 5 বার এখানে না করলেও হবে, 4 বার বললাম তো, 4 বার বেটার। 5 বার হচ্ছে সেফ জোন, বাট 4 বার করলেও হবে ম্যাথটা। তুমি যখন ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল পদ্ধতিতে যাচ্ছ, তখন তুমি হেক্সাডেসিমালের রুলস মানতে হবে। আর আমরা কি জানি? হেক্সাডেসিমালের নিয়ম অনুযায়ী a সমান হচ্ছে 10, b সমান 11, c for 12, d কত 13, e 14 and f হচ্ছে 15। তাহলে আমরা যখন এখানে ভাগশেষ 12 পাইলাম, 12 তো হেক্সাডেসিমালে এক্সিস্টই করে না, হেক্সাডেসিমালে 12 নেই। তাহলে আমার কি করতে হবে? এই 12-র পরিবর্তে আমার এখানে বসাইতে হবে কি? c। ওকে, আবার যখন আমরা এখানে আসছি, এখানে আমরা কি দেখলাম? 15 পাইছি এক জায়গায়। তো 15 তো হেক্সাডেসিমালে নেই, তাহলে আমার এখানে কি করতে হবে? 15 পরিবর্তে f। আবার এখানে আছে 12, এই 12 পরিবর্তে c। এইভাবে মানগুলো বসাইতে হবে। তো এগুলো আমাদের মোটামুটি হেক্সাডেসিমাল ভ্যালু কিভাবে লিখতে হয় সেটা দেখলাম। এখন আমি অ্যান্সারটা লিখবো। অ্যান্সারগুলো এটা কি নিচের দিক থেকে উপর দিকে যাবে, আর এই অ্যান্সারগুলো উপর দিক থেকে নিচের দিকে আসবে। তাহলে আমরা এখন অ্যান্সারটা লিখি। আমাদের 92.31 ডেসিমাল মান। এটা থেকে যদি আমি যাই হেক্সাতে, নিচের থেকে উপরে সাজালে পাওয়া যাবে 5c দশমিক, এর উপর থেকে নিচে 4f 5c। সো 4f 5c। এই ম্যাথটা তো শেষ হয় না, একটা আনফিনিশড ম্যাথ। সো এটাকে ডট ডট দিয়ে দিয়ে কাজ শেষ করতে হবে। এটার বেস হচ্ছে 16, মানে হেক্সাডেসিমাল। আচ্ছা, এই ম্যাথটা কি বুঝতে পেরেছো?
জি স্যার। ওকে ডান, তাহলে আমাদের মোটামুটি 3টা নিয়ম শেষ। আমি কিন্তু তোমাদেরকে একদম ভুলগুলো সহ বলে দিচ্ছি, এই ভুলগুলো কিন্তু মোটেও করা যাবে না পরীক্ষার হলে। বারবার এটা প্র্যাকটিস করবা। যখনই হেক্সাডেসিমালে যাচ্ছি তখনই 10 11 12 নাই, তখন ABCD বসাইছি। আর যখন অন্য পদ্ধতিতে আসি তখন সেই পদ্ধতির অনুযায়ী লিখবো। এখন তোমাদেরকে একটা টেকনিক, একটা জিনিস বুঝাই দিই বা ধরাই দিই। অ্যাকচুয়ালি আমরা ডেসিমাল থেকে যখন বাইনারির দিকে যাই, নিয়মটা কি ছিল দেখো তো? 2 দ্বারা ভাগ করতে হয়। অক্টালে দিকে গেলে কি 8 দ্বারা ভাগ করতে হয়, হেক্সাতে 16 দ্বারা ভাগ করতে হয়। কিন্তু আমি যদি প্রশ্ন করি কেন ভাগ করতে হয় 8 দ্বারাই অক্টালে গেলে, 9 দ্বারা কেন ভাগ করি না? দেখো হিসাবটা বুঝো। যদি তুমি এটাকে 8 দ্বারা ভাগ করো, অক্টাল সংখ্যা পদ্ধতিতে অঙ্ক আছে কি কি 0 থেকে 7 পর্যন্ত। তুমি যখন 8 দ্বারা ভাগ করবা, এর প্রত্যেকটা ভাগশেষ, এই যে এর প্রত্যেকটা ভাগশেষ 0 থেকে 7-এর মধ্যে থাকবে। আবার ভগ্নাংশের ক্ষেত্রে এই যে পূর্ণাংশ, এগুলো দেখো তার যে লিমিট আছে 7, এটাকে কখনো ক্রস করে না। 8 দ্বারা ভাগ করলে সব 8-এর নিচে থাকে যদি আমি অক্টালে যাব। আবার যদি ডেসিমাল থেকে বাইনারিতে যাই তাহলে কি 2 দ্বারা ভাগ করবো, তাহলে কি সবগুলো মান 2-এর নিচে থাকবে। হেক্সাডেসিমালে কি 16 দ্বারা ভাগ করলে কি দেখো 16-র নিচে থাকবে, মানে ওই মানটা আর ক্রস করে না। দ্যাটস ওয়াই 8, 16 এবং 2 দ্বারা ভাগ করা হয়। আমি অনেক স্টুডেন্ট দেখছি, এবং তোমাদের যারা যে সিনিয়র আছে হয়তো পরিচিত থাকতে পারে না বিভিন্ন ব্যাচে, ওদেরকেও জিজ্ঞেস করবে যে আচ্ছা ভাই, ডেসিমাল থেকে যে আমরা অক্টালে বা হেক্সাতে যাই, তো সেখানে 8 বা 16 দ্বারাই কেন আমরা ভাগ করি বা গুণ করি, অন্য কিছু দ্বারা কেন করি না? সবাই একটা অ্যান্সার দেবে এটা নিয়ম। কিন্তু নিয়মটা আসলে তো প্রয়োজন ছাড়া আসে না, নিয়মটা যথাযথভাবে জাস্টিফাইড হওয়ার পরেই আসে। তাই তুমি যখন কোর বুঝবা, একটা জিনিস একদম ভিতরে ঢুকে যাবে, তখন তোমার এটা নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না, একদম ফুল অ্যান্সার করতে পারবা। তো ডান, আমাদের 3টা নিয়ম কমপ্লিট। আমরা আরও বাকি 3টা নিয়ম দিব, যেটা হচ্ছে আমাদের টেকনিক 2, বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল এবং হেক্সা থেকে ডেসিমাল। সো খুবই সিম্পল নিয়ম, এখানে তেমন কঠিন কিছু নাই। এবং এটা যদি বুঝতে চাও, আমাদের একটু সংখ্যা পদ্ধতির একটু ভিত্তিগুলো নিয়ে একটু কথাবার্তা বলতে হবে। যেমন ধরো 536, এই যে সংখ্যাটা, এটার কি এক একটা নিজস্ব মান আছে, এক একটা স্থানীয় মান আছে। যেমন 5-এর নিজস্ব মান 5, স্থানীয় মান আছে শতক, তাই না? 3-এর নিজস্ব মান 3, স্থানীয় মান আছে কি একক, দশক। এবং 6-এর নিজস্ব মান 6, স্থানীয় মান একক। তাহলে এই মানগুলো অ্যাকচুয়ালি আসছে কিভাবে? ধরে নাও এটা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আছে, ডেসিমালে। এখন আমরা যদি এক একটা সংখ্যাকে তার পজিশন, তার যে অবস্থান, সেই অবস্থানগত মান দ্বারা গুণ করি, তাহলে কি পাই? দেখো এদেরকে তুমি পাওয়ার দিতে হবে তাদের অবস্থান বুঝাইতে গেলে। পাওয়ারগুলো কি কি? এটার পাওয়ার হচ্ছে 0, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 2। তাহলে খেয়াল করো, সো প্রথমটার ক্ষেত্রে 6 গুণ ভিত্তি হচ্ছে 10, পাওয়ার দিলাম 0। দ্বিতীয় হচ্ছে 3 গুণ ভিত্তি করলাম 10, পাওয়ার দিলাম 1। তৃতীয় হচ্ছে 5 গুণ হচ্ছে ভিত্তি 10, পাওয়ার দিব হচ্ছে 2। এখন খেয়াল করো 6 গুণ 10⁻0, তাই না? এই ম্যাথগুলো করতে গেলে টেকনিক 2 এর 3টা নিয়ম মনে রাখতে হবে। এগুলো আমরা ছোটবেলায় করছি, জাস্ট রিমাইন্ড করাই দিচ্ছি। কোনো সংখ্যার উপর পাওয়ার যদি হয় 0, তাহলে তার রেজাল্ট হয় 1। দ্বিতীয় নিয়ম, কোনো সংখ্যার উপর পাওয়ার যদি হয় 1, তাহলে তার রেজাল্ট কি হবে? ওই সংখ্যাটাই জাস্ট 1 বাদ দিয়ে ওইটাই লেখা যাবে। তৃতীয় হচ্ছে, কোনো সংখ্যার উপর পাওয়ার যদি হয় নেগেটিভ, তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 ডিভাইডেড বাই x³। মানে তুমি সেই মাইনাসটা বাদ দিয়ে যা আছে তাই লিখে দিবা। ওকে, সো এখানে আমরা এই উপরে কি করছি, 1 বসাইছি, আর -3টা বাদ দিয়ে জাস্ট মাইনাস বাদ দিয়ে x³ বসাই দিছি। এই হচ্ছে 3টা বেসিক ফান্ডামেন্টাল রুলস। এই রুলসগুলো মনে রাখতেই হবে এই চ্যাপ্টারের ম্যাথ করতে গেলে। তাহলে 10⁻0 এটার মান হয়ে যায় কত? 1। 3 গুণ 10⁻1 এটা হয়ে যায় কত? 10, যেহেতু এক আছে পাওয়ার। আবার 5 গুণ 10² মানে হবে কত? 100। খেয়াল করো তো, 6-এর স্থানীয় মান কি ছিল? একক, এই যে 1। 3-এর স্থানীয় মান ছিল কি? দশক, এই যে দেখো 10। এবং 5-এর স্থানীয় মান ছিল কি? শতক, এই যে 100। বুঝতে পারছো কিভাবে আসে স্থানীয় মানগুলো? তাহলে 6 গুণ 1 কত হবে? 6, 3 গুণ 10 কত হবে? 30, এবং 5 গুণ 100 হবে 500। একসাথে যোগ করলে কত হবে? 536। সো এই যে এই মানটাই কিন্তু এখানে আসছে। তাহলে এই যে বেজ, এই বেজ দিয়ে আবার পাওয়ার দিলে কি পাওয়া যায়? সেটা স্থানীয় মান, নিজস্ব মান, এগুলো পাওয়া যায়। ওকে, এইভাবে অ্যাকচুয়ালি ডেসিমাল সংখ্যা পদ্ধতিটা তৈরি হয়, একক, দশক, শতক তৈরি হয়। এটা বুঝালে এর পেছনে কারণ আছে, সবগুলো ম্যাথ এই নিয়মে আমরা করব। তাহলে খেয়াল করো, ডেসিমাল থেকে বাইনারি, এখন অপোজিট রুলসগুলো দেখব। বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল।
তাহলে আমাদের রুলস নাম্বার 4, বাইনারি থেকে ডেসিমাল কিভাবে ম্যাথ করব। আমরা একটা ম্যাথ ধরে নিচ্ছি আনুমানিক, লাইক 10110 দশমিক আমরা লিখলাম 101। ধর এটা হচ্ছে আমাদের একটা বাইনারি মান, আমাকে বলছে এটা থেকে দশমিকে যেতে হবে। তাহলে এই ম্যাথটা করা খুবই সিম্পল। হ্যাঁ, একদম এক লাইনে ম্যাথ করা যায় এটা, যদি তুমি পারো এক লাইনে, কোনো কঠিন কিছুই না। তুমি কি করবা, এই ম্যাথগুলোর প্রথম কথা, একদম প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে, ধরো তুমি যদি একটা দুই রাস্তার মাথায় থাকো, তুমি এখান থেকে বামে যেতে পারবা, এখান থেকে ডানে যেতে পারবা, তাই না? তো তুমি যখন বাম দিকে যাবে, এদের উপর একটা পাওয়ার দিবে, এটা মনে মনে দিবে। আমি রেড কালার দিয়ে বোঝানোর সুবিধাতে লিখে দিচ্ছি 0 1 2 3 4 5, ইংলিশে লিখলাম বোঝার জন্য, যে এটা 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 কিন্তু পরীক্ষা হলে লিখবা না, এটা জাস্ট মনে রাখার জন্য আমি ধরাই দিচ্ছি। এগুলো পর হচ্ছে -1, এটা হচ্ছে -3, এটা হচ্ছে -3। মানে দশমিক থেকে যখন বাম দিকে যাবা, পূর্ণাংশের দিকে পাওয়ার দিবা পজিটিভ, এবং যখন ডান দিকে যাবা পাওয়ার দিবা নেগেটিভ। পূর্ণাংশের পাওয়ার যে পজিটিভ, এটা আমরা এই যে এখানেও দেখছিলাম, এগুলো সব পজিটিভ পাওয়ার, এটা পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে এখানে আমি মানটা পাওয়ার তো বসায় নিলাম, এখন আমি মানটা কিভাবে লিখবো। এই যে 1, এই সংখ্যাটার ভিত্তি কত দেখো, 2 না, 2 দ্বারা গুণ করো, যোগ পরের সংখ্যা কত 0, গুণ করব ভিত্তি দ্বারা, পাওয়ার পরে লিখবো, যোগ পরের সংখ্যা এই যে এই 1 বসাও, এটা 1 গুণ করব ভিত্তি দ্বারা থাকলো, প্লাস আবার এই যে 1 বসাই, গুণ করব ভিত্তি দ্বারা থাকলো, পরে কি 0, পরে আছে 1, সো প্লাস 0 গুণ করব ভিত্তি দ্বারা, যোগ 1 গুণ করব ভিত্তি দ্বারা। এই যে এই পর্যন্ত কাজ শেষ। দশমিক আসছে না, এটার জন্য ডিফারেন্ট কিচ্ছু করার দরকার নেই, জাস্ট যোগ যোগ দিয়ে করে যাবা। সো যোগ, এখানে আছে 1, লিখলাম 1, গুণ ভিত্তি 2, পাওয়ার হবে, পাওয়ার পরে লিখবো। সো আবারও করি, প্লাস 0 গুণ ভিত্তি 2, পাওয়ার হবে, পাওয়ার কত আছে এটার জন্য -2, এগুলো মাথায় রেখে, ওগুলো কিন্তু পরে লিখবো। সো এখন আবার আছে কত 1 গুণ ভিত্তি 2, এটা এভাবে থাকলো। এখন তুমি এই যে পাওয়ারগুলো লিখছো, এগুলোর কাজ কি, চোখ বন্ধ করে এই পাওয়ারগুলো এদের উপরে বসায় দাও। এই 1 এর জন্য পাওয়ার ছিল কত 5, এই যে 5 বসায় দিলাম, যোগ 0, এই 0 এর জন্য পাওয়ার ছিল কত 4, এই যে ভিত্তির উপরে পাওয়ার বসায় দিলাম। আবার কি এই যে 1, এটার জন্য পাওয়ার ছিল কত 3, এই যে 3 বসায় দিলাম। তোমরা এটা ম্যাচ করার শুরুতেই লিখে নিবা, আমি জাস্ট বোঝানোর জন্য পরে লিখতেছি পাওয়ারগুলো। প্লাস 1, এই 1 এর জন্য পাওয়ার কত 2, এই যে বসায় দাও 2, এই যে 0 এর জন্য পাওয়ার 1, তাহলে এই যে পাওয়ার 1, আর এই যে 1 এর জন্য পাওয়ার 0, এই যে 0 বসায় দিলাম। এই 1 এর জন্য পাওয়ার ছিল -1, এই যে বসাই -1, এটার জন্য পাওয়ার ছিল -2, বসাই দিলাম, এবং এটার জন্য পাওয়ার ছিল -3। এখন বলো, আর কিছুই তোমার জটিল কিছু নাই, তুমি এখন জাস্ট ক্যালকুলেটর হিসাব নিকাশ করবা। 2 টু দি পাওয়ার 5 মানে কত, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, মানে 5টা 2 গুণ, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 16 দিয়ে 32। ক্যালকুলেটর করলে 32 পাবা, আবার 5 দিয়ে 2 গুণ 2 করো না, তাহলে 10 আসবে। সেখানে 32, 32 গুণ 1 32ই হবে, যোগ 0 দ্বারা যে কোনো কিছুকে গুণ করলে 0 হয়ে যায়, যোগ 2 কিউব মানে হচ্ছে 8, 8 গুণ 1 কত হবে, 8ই হবে, যোগ 2 স্কয়ার মানে 4, 4 ইন্টু 1 4, মানে 4ই হবে, প্লাস 0 দ্বারা এখানে আবার গুণ আছে, তাহলে 0 হয়ে যাবে, প্লাস 2 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 0 অর্থ কি, আমরা পড়ছি একটু আগে 3টা নিয়মে, যে কোনো কিছু পাওয়ার 0 মানে তার রেজাল্ট 1। সো 2 এর পাওয়ার 0 মানে রেজাল্ট 1, 1 গুণ 1 কত হবে 1। অনেকে এখানে ভুল বসে পুরোটা 0 বানায় দেয়, এই 0 দেখে, উপরে 0 থাকলে তো লাভ আছে, এই 0 দ্বারা গুণ হলে 0 হয়ে যায়, বাট উপরে 0 মানে তো 1। প্লাস এখানে কি হবে দেখো, কি বলছিলাম, পাওয়ার যদি হয় নেগেটিভ, তাহলে কি উপরে একটা 1 বসাইতে হয়, এই যে এখানে দেখো পাওয়ার যদি হয় নেগেটিভ, উপরে একটা 1 বসাইতে হয়, নিচে ওই মানটাই বসাতে হয় মাইনাসটা বাদ দিয়ে। তাহলে এই যে পাওয়ার আছে নেগেটিভ -1, তাহলে উপরে একটা 1, নিচে এই মানটাই বসাবো, এই মাইনাসটা বাদ দিয়ে, খালি যা আছে শুধু মাইনাস বাদ দিয়ে, প্লাস আবার পরেরটা 0 দ্বারা গুণ করলে এটাও 0 হয়ে যাবে, যোগ এটা উপরে 1, নিচে মাইনাসটা বাদ দিয়ে লিখি 2 কিউব। সো আমার কাজ শেষ। এখন দেখো 32 আর 8 কত হবে 40, 40 আর 4 44, 44 1 45। সো আমার এখানে 45 পূর্ণ সংখ্যা, যোগ 1/2, ক্যালকুলেটর করলে আসবে 0.5। সো দেখায় দিচ্ছি, বিশ্বাস না হইলে দেখো, 1/2 কত হয় 0.5 আসছে। আরেকটা করতে হবে 1/8, এটা হবে মনে হয় 0.125, হ্যাঁ 125। তাহলে খেয়াল করো, প্লাস 1/2 কিউব আছে, এটাকে আমরা একটু ভেঙে ভেঙেই করবো, হ্যাঁ একবারে করা উচিত হবে না, কারণ এটার উপরে তো মার্কস দিবে, এই একটুক ম্যাথের উপরে 4 মার্কস দিবে, তো তুমি পুরো ম্যাথটাকে ভেঙে করবা না।
প্লাস 1/8 হবে 0.125, যোগ করলে হবে 45 সবগুলো যোগ করবে, ক্যালকুলেটর আসবে 625। সেটা হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যা। তাহলে বুঝতে পারছো কিভাবে করতে হবে, খুবই সিম্পল। প্রথম কাজ হবে এই যে বাইনারি মান, এদের বাম দিকে এবং ডান দিকে যাবা, এদেরকে জাস্ট পাওয়ার দিয়ে দিবা। পাওয়ারগুলো দেওয়া হয়ে গেলে এই পাওয়ারগুলোকে বসায় দিবা, প্রত্যেকটা সংখ্যাকে 2 দ্বারা গুণ করতে হবে এবং এই পাওয়ারটা দিতে হবে ভিত্তির উপরে, দিয়ে জাস্ট ক্যালকুলেট, নর্মাল ক্যালকুলেট, বাকিটা মানটা বসানো ইফেক্ট, তারপরে তো নর্মাল সব ক্যালকুলেশন করলে রেজাল্ট হয়ে যায়। এইটা পারলে বাকিগুলো ইজি। দেখো বাইনারি থেকে ডেসিমালে আমরা কি করছি, ওই যে ভিত্তি দ্বারা গুণ করলাম, এই যে পাওয়ার দিছি আর এই যে 2 দ্বারা গুণ করছি, পাওয়ার আর 2, এই তো। তাহলে এর অক্টাল থেকে ডেসিমালে যেতে গেলে একই কাজ, পাওয়ার দিব। হেক্সা থেকে ডেসিমাল গেলে একই কাজ, পাওয়ার দিব। তো এখানে 8 দ্বারা গুণ করবো, এখানে 16 দ্বারা গুণ করবো। খেয়াল করো, অক্টাল থেকে আমরা ডেসিমালে যে একটা নাম্বার আমরা ধরে নিচ্ছি, ধরো 575.34, ধরো এটা একটা অক্টাল মান বলছে, এটা থেকে দশমিকের পদ্ধতিতে যেতে হবে। তাহলে আমাদের কাজ কি, আমরা প্রথম কাজে চোখ বন্ধ করে একটা পাওয়ার দিয়ে নিব, মনে মনে ধরে নিই এটা 0, এটা 1। তাহলে একটু রেড কালার লিখে দেই, এটা পাওয়ার 0, এটা পাওয়ার 1, এটা পাওয়ার -1, এটা পাওয়ার -2 ধরে নিলাম মনে মনে। তাহলে আমাদের কাজ কি হবে, 7 গুণ করবে এটার ভিত্তি দ্বারা, ভিত্তি 8, পাওয়ার হবে 1, যোগ পরের মান 5 গুণ ভিত্তি হচ্ছে 8, পাওয়ার হবে 0, যোগ পরের মান 3 গুণ 8, পাওয়ার হবে -1, যোগ 4 ভিত্তি 8, পাওয়ার হবে -2। তাহলে আমাদের রেজাল্ট কি দাঁড়ায়, 7 গুণ 8, 8 এর পর 1 মানে তো 8, 8 গুণ 7 কত হবে 56, যোগ 8 এর পর 0 মানে কত 1, 5 গুণ 1 কত 5, প্লাস 3 গুণ 8 এর পর 1। তাহলে আমি এখানে কিভাবে লিখবো, এখানে লিখবো 3/8 এর পর 1। দেখো এটা একটা বেসিক ম্যাথ আছে, আমি বেসিক ম্যাথটা একটু দেখাই, এটা আসলে হয় কি, 3 × 8⁻1, তাই না? এখন খেয়াল করো ম্যাথমেটিক্সে 3, এটার নিচে মনে মনে একটা 1 আছে না, যে কোনো একটা অঙ্কের সাথে কিন্তু মনে মনে একটা 1 গুণাকারে থাকে, একটা 1 ভাগাকারে থাকে, একটা 1 পাওয়ার থাকে। আমরা এগুলো লিখি না, এগুলো উজ্জ্ব থাকে। বাট যখন এর থেকে বেশি হয় তখন আমরা লিখি, লাইক x² হইলে লিখি, অথবা 2x হইলে লিখি, এই যে 1 এর বেশি হইলে, আবার এই যে x/2 1 এর বেশি হইলে লিখি। বাট যতক্ষণ পর্যন্ত 1 এর বেশি না হয় ততক্ষণ পর্যন্ত একগুলো উজ্জ্ব থাকে। তো এই 3 এর সাথেও এর নিচেও মনে মনে একটা 1 আছে গুণাকারে বা ভাগাকারে। তাহলে আর এইটাকে 8/1 কে তুমি চাইলে 1/8 এর পর 1 এটা লিখতে পারো, মাইনাসের পরিবর্তে উপরে 1 আর নিচে ওই সংখ্যাটাই লিখলে। এখন যদি গুণ করো তাহলে উপরে উপরে গুণ হবে, নিচে নিচে গুণ হবে। 3 গুণ 1 কে গুণ করলে হবে 3, আর 8 গুণ 1 কে গুণ করলে হবে 8, পাওয়ার 1। সো এইটাই বের করা যায়, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়াল রুলস, তাই আমি এটাকে শর্টকাটে একবারই লিখছি, যেটা 3 ছিল এটার উপরে উঠাই দিছি, 8 কে লিখছি। প্লাস একই রকম ভাবে যে 4/8 আছে, তাহলে আমি উপরে একটা 4 লিখে দেই, নিচে ওই মানটাই লিখে দেই 8², জাস্ট মাইনাসটা সরাই দিয়েছি, তাইলেই হবে। তাহলে 56 আর 5 কত হবে 61, প্লাস 3/8, এটাকে অ্যাজ ইট ইজ রাখি, আমরা একসাথে দুটা মান বসাবো, আর একটা হচ্ছে 4/64, 8² মানে 64। তাহলে 61 যোগ, ক্যালকুলেটরে আমরা হেল্প নিব এখন, 3/8 পাওয়া যাচ্ছে 0.375, আর 4/64, তাহলে পাচ্ছি 0.0625। ওকে, তাহলে আমি মানগুলো এবার একটা একটু করে বসায় নেই। একটা হচ্ছে 0.375 ছিল এটা, আর এই মানটা হচ্ছে 0.0625। এবার তুমি সবগুলোকে জাস্ট যোগ করে দাও, যোগ করলে রেজাল্ট কি হয়, নাও তোমার এখানে হবে +61, যোগ করলে হবে 61.4375, যোগ করলে আমরা এই মানটা পাই। তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার। দ্যাটস ইট। তাহলে আমাদের অক্টাল থেকে ডেসিমালে কি করতে হবে বুঝতে পারছো, জাস্ট একই কাজ, আমরা জাস্ট পাওয়ার দিব, পাওয়ার দিয়ে এটার ভিত্তি দ্বারা গুণ করব। মানে তুমি যে কোনো পদ্ধতি থেকে যদি তোমাকে ডেসিমালে যেতে বলে তাহলে কাজকে পাওয়ার দিতে হবে, এক কথায়।
এই যে দেখো, যে কোনো পদ্ধতি, এই তিনটা বাইনারি, অক্টাল বা হেক্সা, তিনটা থেকে যদি তোমাকে ডেসিমালের দিকে যেতে বলে, উল্টা যেতে বলে, তাহলে তোমার চোখ বন্ধ করে কাজ কি পাওয়ার দিতে হবে। তো আমরা 6 নম্বর রোজটা দেখবো এবার। হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যেতে হলে কি করতে হবে। তো আমরা একটা ভ্যালু ধরে নিচ্ছি হেক্সাডেসিমালের, লাইক 2b.c9। এটা একটা হেক্সাডেসিমাল মান বলছে, এই মানটা থেকে তোমার ডেসিমালের দিকে যেতে হবে। তাহলে 2b, পাওয়ারগুলো ধরে নাও আগে, প্রথমে চোখ বন্ধ করে আগে পাওয়ারের কাজ সব সময়। তাহলে এটা হবে 0, এটা হবে 1, এটা হবে -1, এটা হবে -2। তাহলে সে হিসাব মতো এখন আমরা মানগুলোকে বসাই। 2 গুণ ভিত্তি হচ্ছে কত, 16, যেহেতু আমি ডেসিমালের দিকে যাব আর সংখ্যাটা আছে কোথায়, 16তে, সেই 16 দ্বারা গুণ। পাওয়ার 2 এর জন্য কত, 1, যোগ পরের মান b। সো b এর মান কত, 11 বসাই দিই, গুণ 16, পাওয়ার কত দিব এটার, 0, যোগ c মানে কত, 12, বসাই দিই 12, গুণ করব ভিত্তি 16, পাওয়ার হবে -1, যোগ পরের মান 9, গুণ 16, পাওয়ার হবে কত, -2। তাহলে খেয়াল করো, 16 গুণ 2 কত হবে, 32, যোগ এটা কি হবে, 16 পাওয়ার 0 মানে কত, 1, 1 গুণ 11 কত হবে, 11, যোগ 16 পাওয়ার -1। সো আমার এখানে কাজ কি, উপরে 12 বসাই দিব, নিচে জাস্ট 16 পাওয়ারটা বসাই দিলাম 1। পাওয়ার এখানে না লিখলেও হয়, ইট ডাজন্ট ম্যাটার। তারপর 9, এখানে হবে 16 পাওয়ার 2। তাহলে খেয়াল করো, এখানে ব্র্যাকেট দিলেও হয়, না দিলেও হয়, সমস্যা নাই। 32 আর 11কে যোগ করলে হবে 43, বসাইলাম, যোগ 12/16, ক্যালকুলেটরে করি আমরা, কত হয়, 12/16, 0.75 আসে। সো মানটা এখানে বসাও, 0.75, যোগ এইটাকে কি লেখা যায়, 9/256 লেখা যায়। 16 স্কোয়ার করবা ক্যালকুলেটরে, 16 গুণ 16 করলে 256 পাওয়া যাবে। তাহলে আমার 43 যোগ 0.75 যোগ 9/256, এটা কি হবে, খেয়াল করো, আমরা আবার ক্যালকুলেটর নেই, 9/256, 0.03515625। ওকে, এই পুরো মানটাই কিন্তু লিখতে হবে, কোনো মানকে এখানে অ্যাভয়েড করলে হবে না। খেয়াল করে কিভাবে কাজটা করি, 0.03515625, এই পুরো মানটা আমরা এখানে লিখলাম। এখন এগুলোর সাথে বাকিগুলো যোগ করে দিই, যোগ 0.75 যোগ 43, 43.78515625 লিখে দিই মানটা, 43.785178515625। সো আমাদের এই গেল মান লেখা শেষ। এই সংখ্যাটা এখন চলে আসে কোথায়, ডেসিমাল পদ্ধতিতে। দ্যাটস ইট। এখন এখান থেকে আমি কয়েকটা কথা বলবো, কোথায় কোথায় স্টুডেন্টরা ভুল করে এবং তোমরা কোথায় ভুল করবা, আগের থেকে সতর্ক করে দিচ্ছি, এখানে যেন ভুল না হয়। স্টুডেন্টরা যেটা করে, এই যে মানটাকে আগে লেখে 2, বি কে ভাঙে লেখে 11, সি কে ভাঙে লেখে 12, তারপর লেখে 9, এরপরে তারা পাওয়ার বসায়। তো এখন যদি তুমি এটাকে পাওয়ার বসাও, পাওয়ারগুলোকে কি করতে হয় দেখো তো, 0, 1, 2, -1, -2, -3, এমন হয় না? কিন্তু আসলে এই 11টা আসলে কি, এই 11টা কি 2টা, 11টা তো একটা, এটা তো বি। তো তুমি যেটাকে ভাঙো, এটার জন্য তো 2টা পাওয়ার দিতে হয়, মানে 2টা পজিশন চলে আসে, বাট এটা তো ঠিক না, পজিশন তো এটার একটা। দ্যাটস ওয়াই তুমি কখনোই এটাকে ভেঙে পাওয়ার দিবা না, পাওয়ার দিবা শুরুতেই। ম্যাথটাকে যখন তুমি গুণ করতে যাবা, তখন তুমি এটাকে ভেঙে ফেলবে, যে বি কে ভেঙে লিখছে 11, এখন আমার এটা পাওয়ার একটাই আছে, 0। ওকে, আবার দেখো সেম কেস, যে সি এর ক্ষেত্রে এটাকে আমরা যদি ভেঙে লিখতাম তাহলে পাওয়ার হয়তো -1, -2, বাট সি যদি একা থাকে তাহলে হয় কি, পাওয়ার একটা, মানে পজিশন একটা হয়, -1। তাই সব সময় এবিসি থাকা অবস্থায় পাওয়ার দিয়ে নিবা, দেন যখন ম্যাথে আসবা তারপর তুমি এটাকে এসে গুণ করবা, সেক্ষেত্রে একটা পাওয়ারই কিন্তু থাকবে। সো এই ভুলগুলো করা যাবে না, ধরা দিলাম সব কিছু। তাহলে আমি পুরো ক্লাসটাকে 1-2 মিনিটে সামারাইজ করি। আমরা আজকের ক্লাসে 2টা টেকনিক শিখছি। সো সেই 2টা টেকনিক ছিল টেকনিক 1 অ্যান্ড টেকনিক 2। টেকনিক 1-এ ছিল ডেসিমাল থেকে অন্য যে কোনো পদ্ধতি, আর টেকনিক 2-তে ছিল অন্য যে কোনো পদ্ধতি থেকে ডেসিমাল। সো রিক্যাপ করলে নিয়মটা এমন হয়, ডেসিমাল থেকে অন্য যে কোনো পদ্ধতি যেতে চাইলে যে পদ্ধতি যাব, মানে যার কাছে যাব
তার ফোন নম্বরে ফোন দিব, মানে তার যে ভিত্তি সেটা দ্বারা ভাগ আর গুণ করব। ওকে, আর আরেকটা যেটা নিয়ম ছিল, যদি অন্য যে কোনো পদ্ধতি থেকে ডেসিমালে আসতে চাই, মানে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে যদি ডেসিমালে আসতে চাই, তাহলে উল্টা নিয়মটা করব। ওকে, এবং উল্টা নিয়মটা সংক্ষেপে মনে রাখি কি হবে, এই যে পাওয়ার দিতে হবে, পাওয়ার দিয়ে দিয়ে কাজটা করবে, সবগুলোতে পাওয়ার দিয়ে দিয়ে কাজ করছি আমরা। ওকে, পাওয়ার দিয়ে দিয়ে ভিত্তি দ্বারা গুণ করবো, ভিত্তি যেটা ছিল সেটা দ্বারাই গুণ করব। আরেকটা টেকনিক একটু মনে করায় দিই বা একটু বুঝাই দিই। দেখো, তুমি যখন দশমিক থেকে বাইনারির দিকে গেলা, তখন তুমি কি কাজ করছো, 2 দ্বারা ভাগ করছো, তাই না? দশমিক থেকে বাইনারিতে যখন গেলা, পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করছো। তাহলে যদি আমি বাইনারি থেকে দশমিকে আসি, এর আগের বার ভাগ করছি, এখন উল্টা করবো, গুণ করবো না? দেখো, আমরা কিন্তু সেই কাজটাই করছি, এই যে 2 দ্বারা গুণ করছি এবার পূর্ণ সংখ্যাকে, আগের বার ছিল ভাগ, এখন কি গুণ। আবার খেয়াল করো, ডেসিমাল থেকে যখন বাইনারি দিকে গেছিলাম, আমরা ভগ্নাংশকে কি 2 দ্বারা গুণ করছিলাম? তাহলে এখন যদি আমি বাইনারি থেকে দশমিকে আসি, ভগ্নাংশকে কি 2 দ্বারা ভাগ করতে হবে? খেয়াল করো, এখানে যে ম্যাথগুলো করছি, এই ম্যাথগুলোর পাওয়ার কি ধরছিলাম? মাইনাস, মাইনাস দিলে কি অটোমেটিক্যালি ভাগ হয়ে যায় না? তাহলে কি এটা ভাগ হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের ম্যাথের যে বেসিক কনসেপ্ট এবং একদম অ্যাডভান্স পর্যন্ত কনসেপ্ট, এবং যেভাবে শিখিয়ে দিচ্ছি এইভাবে অ্যাকচুয়ালি সচরাচর শেখানোটা বা পাবা না, কারণ হচ্ছে এগুলো শেখাইতে অনেক শ্রম দিতে হয়, একটু বেশি দিতে হয়। এগুলো ডিটেলস না বললেও কোনো সমস্যা নাই, কিন্তু ডিটেলস বলার কারণ এটা, তুমি যেটা শিখতেছো যেন এটা তুমি প্রপার শিখো, এবং এমনভাবেই শিখো যেন যে কোনো জায়গায় যে কোনো ধরনের কোশ্চেন অ্যান্সার তুমি করতে পারো। আমার টার্গেট এটাই, এবং এটাই আমার স্যাটিসফ্যাকশনের জায়গা, এটা বলতে পারো। ঠিক আছে, তো কারো কোনো প্রশ্ন আছে আজকের লেকচার থেকে? না স্যার, কোনো কোশ্চেন নাই। ত্রিদীপ, লিখে দাও। আচ্ছা, সো এখন তোমাদের বাড়ি কাজ কিছু থাকবে, আমি কিছু বাড়ি কাজ বলে দিচ্ছি। এই যে হচ্ছে বাড়ি কাজ কয়টা আছে, আমি এই বাড়ি কাজটা তোমাদেরকে যে শিট আছে সেই শিটে অ্যাড করে দিব, মানে এক্সামের। তো তোমরা এগুলোকে বাসায় বসে বসে কমপ্লিট করবে। এখানে 2 ভাবে দেওয়া আছে, বাংলা আছে, ইংলিশে আছে। ম্যাথ যদি বাংলায় থাকে বাংলায় করতে হয়, ইংলিশে থাকে ইংলিশে করতে হয়। ঠিক আছে, সো যেই ল্যাঙ্গুয়েজ থাকবে সেই ল্যাঙ্গুয়েজে ম্যাথটা করবা। আর এগুলো করতে গিয়ে অনেক সময় মিসম্যাচ হবে, এবং এটাই তোমার প্র্যাকটিস, যেন বাংলা আসলে ইংলিশ না লেখো ভুলে। দেখবে কোথাও বাংলা লিখছে, কোথাও ইংলিশ লিখছে একই ম্যাথের মধ্যে, এরকম যেন না হয়। এটা খেয়াল করে করে সিনসিয়ারলি ম্যাথগুলো করবা। ওকে, তো এবং এর মাঝখানে তোমরা এসডাব্লিউ করবা। যে 3টা লেকচার আমাদের আজকে বন্ধ হয়ে গেল, 3টা লেকচার বাসায় বসে বসে প্র্যাকটিস করবা। কারো যদি কোনো সমস্যা হয় এই ম্যাথগুলো করতে যেয়ে, বা কোনো সমস্যা ফেস করো, ফেসবুক যে গ্রুপ আছে বা হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেখানে নক করবা। যারা এখনও গ্রুপগুলোতে অ্যাড হওনি, খুব দ্রুত অ্যাড হয়ে যাও, কারণ আদারওয়াইজ তো তুমি আপডেটগুলো পাবা না। ওকে, তো এই গেল আমাদের আজকের কথাবার্তা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের জন্য আল্লাহ হাফেজ।